আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুদ আলিস ডায়েরি। আজকে আমরা চলে এসেছি মুভি দেখতে এএমসি থিয়েটার, জন আর রোড, 14 মাইল রোড, মিশিগান। আজ হঠাৎ করে মুভি দেখতে আসা, কারণ আজকে আমার কাজ নেই, তাই ভাবলাম একটু পার্সোনাল টাইম স্পেন্ড করে নিই। আমি অনলাইনে টিকিট বুকিং করে নিয়েছি আগে, তাই আজকে আমাকে আর বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আমি ফ্রন্টেই চেক ইন করে নিচ্ছি। আপনারা যদি অনলাইনে টিকিট বুকিং করে নিন তাহলে পেতে পারেন অনেক ধরনের ছাড়, অবশ্যই ডিপেন্ড করে শো টাইমের ওপরে। তারপর আমি এখন নিয়ে নিচ্ছি আমার প্রিভিয়াসলি অর্ডার করা ফুড, পপকর্ন আর স্ল্যাশি। আমার মতো যারা লাইনে দাঁড়িয়ে খাবার কিংবা টিকিট নিতে পছন্দ করে না, তাদের জন্য গুড অপশনই হচ্ছে অনলাইন। আমার খাবার নেওয়ার শেষ হয়ে গেছে, এখন আমরা জটপট চলে যাব 8 নাম্বার থিয়েটারে, যেখানে আমরা দেখব লাভ এগেইন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মুভি। চলে আসুন, হলের ভেতরে ঢুকে যাই। ভেতরটা অনেক অন্ধকার, সিনেমা হল অন্ধকারই থাকে সবসময়, শুধু ভেতর অনেক আলোর ছড়াছড়ি থাকে আর থাকে অনেক শব্দ, অনেক লাউড, যেটা আমার কানে অনেক সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন সব সিটগুলো খালি। আমি আমার ওয়াইফের জন্য সম্পূর্ণ হলটা বুক করে নিয়েছি। জাস্ট কিডিং, আসলে এখনও কেউ আসেনি, আমরা দুজনে প্রথমেই আসছি। সিনেমাটা আসলে শুরু হয়ে গেছে, প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা প্রিয়াঙ্কা চোপড়াকে। সো আমি বেশি কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব না, কারণ তাহলে আমাদের ইউটিউব চ্যানেল প্রবলেম হতে পারে, তাই অল্প দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। আমি আসলে এনজয় করার চেষ্টা করছি আমাদের প্যারেন্টসহুডটা। এই 7 মাস যাবৎ আমরা আসলে তেমন বাইরে, উইন্টারের কারণে প্রথমে বাইরে যেতে পারিনি, তারপর আবার অনেক ধরনের সমস্যা। নতুন প্যারেন্টস হিসেবে আসলে অনেক কিছু নতুন শিখছি, অনেক কিছু জানছি, তাই আসলে সব কিছু ব্যালেন্স করা অনেক কঠিন হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি, সিনেমা শেষ করে চলে এসেছি বাসায়, এসে আবার সেই ঘরের কাজে লেগে গেছি। আমি আসলে আমার রুমটাকে একটু আপডেট করছি, কালারটা চেঞ্জ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিভিয়াস কালারটা হচ্ছে গ্রে এবং ডার্ক গ্রে, সো আই এম ট্রাইং টু চেঞ্জ দিস কালার নাও। প্রথমে আমি চোখ করে নিচ্ছি সিলিংটা। সবচাইতে হার্ড পার্টটাই হচ্ছে সিলিং পেইন্ট করা, তা আপনার গাড়ে এবং হাতে অনেক ব্যথা করে, আর উপরের দিকে তাকিয়ে তাকিয়ে আসলে রং করাটা অনেক কষ্টের ব্যাপার। তারপরে প্রথমবারের মতো অভিজ্ঞতা, আমি কিন্তু এনজয় করছি, আর নিজের হাতে নিজের ঘরটাকে সাজাচ্ছি, সেটাই আমার সবচেয়ে ভালো লাগে। সিলিংটা রং করার পর আমি আস্তে আস্তে তার চারপাশে ব্রাশ দিয়ে রং করে নিব। আসলে প্রথমে রং করার আগে আপনারা সব সময় ড্রাই ওয়ালটাকে সেন্ড করে নেবেন। সেন্ড করে নিলে তাহলে প্রাইম এবং কালার দুটোটা ভালো করে ড্রাই ওয়ালের সাথে লাগে। তারপরও আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা বেশি না। আপনারা যারা নতুন ঘর আপডেট করতে চান কিংবা নিজে নিজে করতে চান, তাহলে আপনার ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, ব্লগস আছে, সেখান থেকে আপনার আইডিয়া নিতে পারেন। আর নতুন হিসেবে আমি আসলে এনজয় করছি কালার করাটা। তবে সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন পেইন্ট করবেন তখন আপনার একজন অথবা দুজন হেল্পার যদি থাকে তাহলে অনেক ভালো হয়, কারণ একা একা রং করা অনেক কষ্টের ব্যাপার। আমি একা একা সব কিছুই করছি, আর আমি আসলে ভুল করে ফেলেছি। আমি যখন ঘরে মুভ করেছি তখন মুভ করার আগেই আমার রং করাটা উচিত ছিল, কিন্তু তখন আমি করিনি, কারণ তাড়াহুড়া ছিল, অনেক ঝামেলা ছিল, তাই আমি ঘর কেনার পরেই সাথে সাথে ঘরে চলে এসেছি। এখন আবার একা একা ফার্নিচার, তারপরে সব জিনিসপত্রগুলো মুভ করা আসলে অনেক কষ্টের ব্যাপার। তাই আমার প্রথমেই আপনাদের সাথে এইটাই বলবো যে আপনারা যারা পেইন্ট করতে চান অথবা কালার চেঞ্জ করতে চান, তাহলে প্লিজ রংটা আগে করে নিন, তারপর আপনারা চেষ্টা করবেন ফার্নিচার মুভ করার জন্য কিংবা আপনারা মুভ করার জন্য। তাহলে আপনাদের জীবনের চলাফেরাটা অনেক সহজ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ড্রাই ওয়ালের পেইন্ট শুরু করে ফেলেছি। রুলার দিয়ে আসলে অনেক ইজিলি করা হচ্ছে। আমার ড্রাই ওয়ালটা অনেক ডার্ক কালার, আমি জানি না কত কোট আমাকে দিতে হবে, হয়তো বা 3 অথবা 4 লাগবে, কারণ কালোকে সাদা করা অনেক কষ্টের ব্যাপার। তারপর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি ওভারঅল আমি আমার রুমের মেকওভারটা ভালো করতে পারবো। আর এই অল্প কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। হয়তোবা সম্পূর্ণ ব্লগ অথবা ভিডিওটা করা অনেক সময়ের ব্যাপার, সম্পূর্ণটা পারবো না, তাই যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর পেইন্ট করার আগে আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনারা ফ্লোরটা কিন্তু কাভার করে নেবেন। এদেশে কিন্তু আবার ফ্লোর কাভার অথবা পলিব্যাগেরও অনেক ধরনের কাভার পাওয়া যায়, সেগুলো
দিয়ে ইউজ করবেন, তা না হলে কিন্তু অনেক ম্যাচ তৈরি। রং জিনিসটা আসলে অনেক ঝামেলার একটা ব্যাপার। আপনি যতই সতর্কতার সাথে কাজ করুন না কেন, কিন্তু দেখবেন কোনো না কোনো ম্যাচ হবেই হবে। আর হাত পা আর আমার জামার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে আমি প্রফেশনাল। আসলে আমি তেমন একটা প্রফেশনাল না। আমি প্রিভিয়াসলি আমার আরেকটা রুমের কালার করেছিলাম, তখন এই জামাটা নষ্ট করেছি, তাই ভাবলাম সেই জামাটা পরেই আবার কাজ করে। আসলে এখন রং করার সময় অনেকগুলো কথাই দেশের কথা মনে হচ্ছে। আমরা যখন দেশে থাকতাম তখন আমাদের এলাকার কিংবা আশপাশ থেকে আমরা অনেক মানুষকে হায়ার করে আনতাম যারা কাজ করতো, তখন দেখে মনে হতো অনেক অনেক সহজ ব্যাপার। আসলে বাংলাদেশে তুলনায় এখানে অনেকটাই সহজ, কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করে পেইন্ট করে, আসলে তাদের জন্য খারাপ লাগে। আর এই দেশে মানুষে সব জিনিসই সহজদ্রব্য, কারণ হচ্ছে সব কিছু হাতের কাছে এবং আধুনিকতার সাথে সাথে সব জিনিসটাই ইজি হয়ে গেছে। তাই দেখতে পাচ্ছেন আমি সাথে সাথেই একটা ওয়াল শেষ করে এখন আরেকটা ওয়াল শুরু করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাদা কালারটা সম্পূর্ণভাবে হয়নি, কারণ ফার্স্ট কোট। আর আমি যখন আরেকটা লেয়ার দেব তখন আর একটু ধবধবে সাদা হবে, তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তবে আমার বিশ্বাস আমার 3 কোট দিলেই হয়ে যাবে। ডিপেন্ড করছে আপনি কী রকমের সাদা চান। অনেক ধবধবে সাদা চাইলে আপনাকে 4 কোট অথবা 3 কোট দিতে হয়। আর ডিপেন্ডস করছে কালারের কোয়ালিটির উপর। এখানে অনেক ধরনের রং পাওয়া যায়। সো আমি ব্র্যান্ডগুলোর নাম বলছি না, আপনারা দেখলে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা প্রসেস করতে পারবেন। আসলে আমাদের দৈনন্দিন জীবনে কিছু না কিছু কাজ এখানে বিদেশে স্পেশালি আমাদের নিজেদেরই করতে হয় নিজের শেখার জন্য। আর অনেক জিনিস আছে আবার অনেক কস্টলি, যেগুলো আপনারা চাইলেও আপনার মনের মতো করতে পারবেন না। সো বেটার ওয়ে হচ্ছে নিজে শেখার জন্য, কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য নিজেই করা। আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেকটা ওয়াল প্রায় শেষের পথে। আজকের দিনটা আসলে অনেক ভালো কেটেছে। প্রথমে মুভি দেখলাম, তারপর বাসায় আসলাম, এসে এখন আবার কাজ। আসলে কাজ ছাড়া আমেরিকা হয়তো বা বিদেশির কোনো লাইফই নেই। কাজ আর ঘর, তারপর আবার কাজ, এভাবেই জীবন যাচ্ছে। তার ফাঁকে আমরা মাঝে মাঝে বিনোদনের আশায় বাইরে যাই, থিয়েটারে যাই অথবা পার্কে যাই, অনেক মজা করি। আসলে এটাই জীবন। আর বাংলাদেশের মানুষ অনেকেই ভাবে আমাদের হাতে সময় অনেক বেশি থাকে, ওদের সাথে যোগাযোগ করতেও আমরা পারি না, কিন্তু আসলে এরকম না। আর বাংলাদেশ আর আমেরিকার টাইমটা আসলে অনেক ডিফারেন্ট। এখানে যখন দিন, ওই পাশে রাত। সো আসলে সব কিছু ব্যালেন্স করা যায় না। আমার ঘরের রং করার শেষে আমি এখন করে নিচ্ছি দরজায় রং। আমি এখন ব্রাশ দিয়ে করছি। আমি অবশ্যই দেখেছি অনেকে করছে স্প্রেয়ার দিয়ে। আসলে স্প্রেয়ার দিয়ে করলে অনেক সহজ হয়। আমার আসলে অনেক সময় লাগছে, তাই হয়তো বা নেক্সট প্রজেক্টে হাত দেওয়ার আগে আমি আবার স্প্রেয়ার নিয়ে আসবো, আর সেক্ষেত্রে হয়তো বা কাজটা অনেক সহজ হবে। আমি অল্প অল্প ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করা। আসলে সম্পূর্ণ ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, যা আপনারা দেখলেও হয়তো বিরক্ত হয়ে যাবেন, তাই আর আপনাদের বিরক্ত করব না। ঘরের কাজ শেষ করে এখন আবার খাবারের পালা। এসে দেখলাম ও তৈরি করছে কাঁচাগোল্লা। ওর আবার মিষ্টি খেতে ইচ্ছে করছে, ওর অনেক পছন্দ মিষ্টি জাতীয় খাবার, আর আমার পছন্দ অবশ্যই স্পাইসি খাবার। তাই চলে আসুন দেখে নিও কীভাবে কাঁচাগোল্লা তৈরি করছে। ও 2 লিটার দুধ নিয়ে নিয়েছে একটি পাত্রে, তারপর চুলার আগুন দিয়ে দিয়েছে দুধগুলোকে ঘন করার জন্য। আর একটা কাপে নিয়ে নিয়েছি 2 কাপ পানি, তার মধ্যে অ্যাড করে নিচ্ছি ভিনিগার। আসলে ছানা তৈরি করার জন্য ভিনিগার লাগবেই, অথবা লেবুর রস দিলেও হয়। আমরা ইউজ করছি ভিনিগার 2 টেবিল স্পুন। দুধটা কিছু ঘন হয়ে এসেছে। এখন আমরা অন্য পাশে একটা বোল নিয়ে নিয়েছি, তার উপর নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার। আবার আমরা একটা ক্লিন সুতির কাপড় নিয়ে নিচ্ছি। দুধের বলক চলে এসেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি পানি মিশ্রিত ভিনিগার। আগুনটা এখন বন্ধ করে দিয়েছি। এখন ভালো করে স্টিয়ার করে নিচ্ছে যাতে ছানাগুলো হয়ে যায়।
ছানাগুলো রেডি হয়ে গেলে আমরা স্ট্রেইনারে দিয়ে দেব, তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে করে ভিনেগারের টকটা চলে যায়, তা না হলে খেতে একটু টক লাগবে। হাত দিয়ে ভালো করে আপনারা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেবেন, তারপর হাত দিয়ে ভালো করে পানিটা জড়িয়ে নেবেন। আমরা আসলে 2 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম। তারপর হাত দিয়ে ভালো করে ছানাগুলোকে মাখিয়ে নিচ্ছে। আপনারা যত ভালো করে মাখাবেন ছানাগুলোকে, তাহলে মিষ্টিগুলো ভাঙবে না সহজে। মাখানো শেষ হয়ে গেছে, এখন আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। হাফ আমরা একটা ফ্রাই প্যানে দিয়ে দেব আর হাফ রেখে দেব পরের প্রসেসের জন্য। এখন আমরা এড করে নিচ্ছি হাফ ক্যান কনডেন্স মিল্ক। তারপর চুলার আঁচটাকে আমরা একবারে কমিয়ে নিব। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে আমরা ছানার সাথে কনডেন্স মিল্কটাকে মিক্স করে নেব। এভাবে আমরা নাড়তে থাকবো 4 থেকে 5 মিনিটের মতো। তারপর আমাদের ছানাগুলো রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়া ছানাগুলো আমরা তারপর মিক্স করে নেব বাকি রাখা হাফ ছানাগুলোর সাথে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা আবার ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। তারপর এখন আমরা একটা প্লেটে নিয়ে নিচ্ছি রেডি হয়ে যাওয়া ছানাগুলো। তারপর এখন আমরা হাতে লাগিয়ে নিচ্ছি বাটার, আপনারা চাইলে ঘিও লাগাতে পারেন। তারপর গোল গোল শেপের হাত দিয়ে ভালো করে ঢলে আপনারা তৈরি করে ফেলেন রসগোল্লা। আসলে এটা হচ্ছে কাঁচাগোল্লা, রসগোল্লা নয়, কারণ এখানে কোনো রস ইউজ করা হবে না। এখন আমরা গুঁড়ো দুধে ভালো করে ওটাকে লাগিয়ে নেব। তারপর আমাদের খুব সহজেই তৈরি হয়ে গেছে কাঁচাগোল্লা। আশা করি আমাদের এই কাঁচাগোল্লা আপনারাও বাসায় ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নিন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ব্লগ ভিডিও পেতে হলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে, আবার কথা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।